ধন্যবাদ টেক্সটাইল ফোকাস আপনাদেরকে আপনাদের প্রশ্নের জন্য। তো আমাদের তো আসলে আরএমজি সেক্টরে এখন অনেক চ্যালেঞ্জেস। তো প্রথমে আমি আসলে শুরু করতে চাই আমাদের দেশ ও গোটা বিশ্বের জন্য শান্তির জন্য দোয়া করে। আমরা এখন আসলে সবাই অনেক কঠিন একটা সময় পার করছি, তো সবার শান্তি কামনা করছি। তো আরএমজি সেক্টরে আমাদের এখন অনেক চ্যালেঞ্জেস। আমি মোটা দাগে যদি একটু বলি তাহলে আমাদের মেজর চার পাঁচটা চ্যালেঞ্জের কথা বলতে হয়। সেটা হচ্ছে গিয়ে প্রথমত হচ্ছে গিয়ে আমাদের স্টেবিলিটি, দ্বিতীয়ত আমাদের এনার্জি ক্রাইসিস, থার্ড হচ্ছে গিয়ে আমাদের এলডিসি আপকামিং যে এলডিসি গ্র্যাজুয়েশন, ফোর্থ আমি বলবো আমাদের এক্সপোর্ট অথবা আমাদের আর্নিং যে ডাইভার্সিফিকেশন প্রয়োজন, আর ফিফথ আমাদের মনে হয় আমার ইউএসএর যে মার্কেট ডিপেন্ডেন্সি এটা আমাদের একটু কমাতে হবে। তো মোরলেস এই চ্যালেঞ্জগুলো আমাদের এখন মেজর চ্যালেঞ্জ। তো স্টেবিলিটি নিয়ে যদি বলি, প্রথমত আপনারা দেখেছেন যে আমাদের ইন্টারিম সরকারের মেয়াদ শেষে আমরা ফাইনালি 17 বছর পরে একটা সুষ্ঠু নির্বাচন পেয়েছি এবং একটা নির্বাচিত সরকার পেয়েছি। যদিও কিছু ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কথা উঠেছিল, তবে এটা অপোজিশন দল এই ইলেকশনটা গ্রহণযোগ্য এবং মেনে নিয়েছে। তো তবে আমরা এখন যেগুলা কিছু কনফিউশন দেখছি যে আপনার ধরেন গণভোট নিয়ে বা ভোট নিয়ে অথবা বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়ে যে ইনসিডেন্টটা হলো অথবা নানা বিভিন্ন যেসব সিদ্ধান্ত এবং বক্তব্য আসতেছে, আমরা কিছুটা চিন্তিত। কারণ আমরা আসলে ব্যবসায়ী হিসেবে আমরা কোনোভাবেই আসলে আমরা সেই রাজপথের রাজনীতিতে আবার ফিরে যেতে চাই না। আমরা স্টেবিলিটি চাই, আমরা একটা গঠনমূলক পার্লামেন্ট চাই। আমরা চাই আলাপ আলোচনার মধ্যে সমালোচনার মাধ্যমে আমরা যেন সমাধান বের করে নিয়ে আসি। আমরা আসলে বেশ 24 সাল থেকেই কিন্তু আমরা আসলে এই ইনস্টেবিলিটির কারণে আমরা শিল্পপতিরা ব্যবসায়ীরা ব্যবসা করতে পারছি না। বিভিন্ন নানা দাবি দাওয়া, ছুটি ছাটা অথচ অবরোধ, হরতাল, এসব কারণে আমরা আসলে ব্যবসা করতে পারছি না, বা হয়তোবা পোর্টের শাটডাউন বা স্পিনার্সরা শাটডাউন করছে। তো এইটাতে আলটিমেটলি যেটা হচ্ছে যে আমরা কিন্তু মাসে 15 দিন উৎপাদন করতে পারছি। 15 দিন উৎপাদন করে আমরা কিন্তু 30 দিনের খরচ আসলে আমাদের বেয়ার করতে হচ্ছে। তো এটা খুবই ডিফিকাল্ট হয়ে যাচ্ছে আমাদের জন্য। যেরকম আমাদের এখন এই মাসেই যদি বলি যে আমরা কিন্তু ফেব্রুয়ারি মাসে মাত্র 15 দিন উৎপাদন করতে পেরেছি, কিন্তু আমাদের খরচ কিন্তু দিতে হচ্ছে ফুল ফেব্রুয়ারি মাসের, এবং মার্চ মাসেরও বেতন দিতে হচ্ছে, ঈদের বোনাস দিতে হচ্ছে। তো এটা আমাদের জন্য আসলে খুবই চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে। তো আমাদের সবারই আসলে মাথায় রাখতে হবে যে অর্থনীতির চাকাটা সচল থাকতে হবে। অর্থনীতির চাকা অচল করে আমরা আসলে দেশ অথবা জাতি আমরা কোনো কিছুই অ্যাচিভ করতে পারবো না। সেদিকে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। আপনারা হয়তো এটাও জানেন যে আমাদের কিন্তু এই অস্থিরতার কারণে বায়াররা কিন্তু ট্রাভেল করছে না, তারা তাদের ট্রিপ ক্যান্সেল করছে। আবার এদিকে আমাদের ভিসার অনেক রিজেকশন হচ্ছে বা ভিসা পাচ্ছে না অনেকেই, যে কারণে ট্রাভেল কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং ট্রেডও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এইটা কোনোভাবেই আমরা আসলে কাম্য না। আমরা স্টেবিলিটি চাই, আমরা বিজনেস করতে চাই। কারণ আমাদের এই ইনস্টেবিলিটির কারণে আমাদের প্রোডাকশন হ্যাম্পার হচ্ছে, আমাদের ডেলিভারি ইম্প্যাক্টেড হচ্ছে। কিছু বায়ার আমাদেরকে হয়তোবা এআর ইম্পোজ করছে বা ডিসকাউন্ট ইম্পোজ করছে, অথবা হয়তোবা আপনার কিছু ক্ষেত্রে ক্যান্সেলেশনও হচ্ছে। তো এটা কোনোভাবেই কাম্য না। আমরা স্টেবিলিটি চাই, আমরা একটা সুন্দরভাবে যেন সবাই আলাপ আলোচনার মধ্যে কাজ করে এগিয়ে যেতে পারি, সেটা আমাদের একটা বড় চ্যালেঞ্জ। সেকেন্ড চ্যালেঞ্জ যদি বলি, আমাদের এনার্জি ক্রাইসিস, আমাদের যে জ্বালানি যে সংকটটা, এটা কিন্তু আমাদের সমাধান করতে হবে। একটা দীর্ঘমেয়াদী প্ল্যান নিয়ে এগোতে হবে। আমরা কিন্তু আমাদের নিজস্ব যে ফুলবাড়িয়ার কয়লা অথবা আমাদের যে গ্যাস, এইটা আমরা এক্সপ্লোরেশন নিয়ে কোনো চিন্তা ভাবনা করছি না। আমরা কিন্তু এখনো আমাদের ইম্পোর্ট বেসড এলএনজি বা ইম্পোর্ট বেসড বিদ্যুৎ নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। তো এইটাতে দুইটা জিনিস হয়। আমরা যখন সেলফ সাফিসিয়েন্ট হব না এনার্জি নিয়ে, তখন কিন্তু দুইটা জিনিস হয়। একটা হচ্ছে কি যে আমাদের উৎপাদনের যে খরচটা বা এনার্জি যে কস্টটা, সেটা বেড়ে যায়, বাড়তি হয়, আমরা কম্পিটিটিভ থাকি না। আরেকটা যেটা হয় যে আমরা জিও পলিটিক্যাল কারণে যে শক ওয়েভসগুলো আসে, সেগুলোতে আমরা খুব বাজেভাবে ইম্প্যাক্টেড হই। তো এইটা আসলে আমাদের যারা এক্সপার্টসরা যারা আছেন, তাদের কাছে আমাদের আশা থাকবে যে একটা দীর্ঘমেয়াদী প্ল্যান নিয়ে আগানো।
কারণ আমরা আসলে যে এনার্জির এই প্রবলেমটা যদি আমরা সলভ না করি, তাহলে কিন্তু আমরা কোনোভাবেই ইন্ডাস্ট্রি অথবা ইনফ্রাস্ট্রাকচার এই দেশে গড়ে উঠবে না। এবং ইন্ডাস্ট্রি আর ইনফ্রাস্ট্রাকচার না হলে কিন্তু আমরা দেশ কোনোভাবেই এগিয়ে যেতে পারবো না, কোনো ক্রমে এটা সম্ভব না। আপনারা দেখেন যে আমরা এখন জানি যে আমাদেরকে বলা হচ্ছে যে আমাদের সামনে নাকি আমাদের বিদ্যুতের লোডশেডিংয়ের আশঙ্কা আছে, বিদ্যুতের দাম নাকি বাড়ানো হবে। আবার এর মধ্যে হয়তোবা এই যে ইরান ইসরায়েল যুদ্ধের কারণে আমরা আশঙ্কায় আছি যে গ্যাসের দাম বাড়বে, ইলেকট্রিসিটি হয়তোবা গ্যাস তেল এসবের দাম বাড়বে। তো আমরা এমনিই তো আসলে ফ্যাক্টরির মালিকরা হিমশিম খাচ্ছি, খরচ এত বেড়ে গিয়েছে যে আমরা আসলে হিমশিম খাচ্ছি খরচ মেটাতে। তো এদিকে যদি আমাদের এনার্জির কারণে অথবা ইনস্টেবিলিটির কারণে আমাদের যদি উৎপাদনও হ্যাম্পার্ড হয়, তাহলে আমরা আসলে এটা আমাদের বাঁচা মরার প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। তো এই এনার্জি ক্রাইসিস আমাদের সলভ করতে হবে, একটা দীর্ঘমেয়াদী প্ল্যান নিয়ে আগাতে হবে। তা নাহলে আমরা কিন্তু ইম্প্যাক্টেড হতেই থাকবো জিওপলিটিক্যাল ইস্যুজের কারণে, এবং আমাদের কস্ট কম্পারেটিভনেসও আমরা আসলে পারবো না। থার্ড চ্যালেঞ্জের যদি কথা বলি, তাহলে আমি বলবো আমাদের থার্ড মেজর চ্যালেঞ্জ হবে আমাদের আপকামিং যে এলডিসি গ্র্যাজুয়েশন। আপনারা জানেন যে আমরা এই নভেম্বরে আমরা গ্র্যাজুয়েট করতে যাচ্ছি ফ্রম একটা লিস্ট ডেভেলপ কান্ট্রি থেকে মিডল ইনকাম কান্ট্রি। আমরা 1975-এ আমরা লিস্টিং হয়েছিলাম এলডিসি হিসাবে। তো আমাদের 2018-তে এবং 21-এ দুটো রিভিউ হয়েছিল, এবং তিনটা ক্যাটাগরিতেই আমরা কিন্তু পাশ করে গিয়েছি। তো এখানে রুলটা হচ্ছিল যে তিনটা ক্যাটাগরির মধ্যে যে কোনো দুটোতে রিভিউতে যদি পাশ করে, তাহলে একটা দেশ গ্র্যাজুয়েশন কোয়ালিফাই করতে পারে। তা আমরা কিন্তু তিনটা ক্যাটাগরিতেই পাশ করে গিয়েছি, জিএনআই গ্রস ন্যাশনাল ইনকাম, আমাদের যে হিউম্যান অ্যাসেট, এবং আমাদের ইকোনমিক ভালনারেবিলিটি, তিনটা ক্যাটাগরিতেই। এখন এলডিসি গ্র্যাজুয়েশন হলে যেটা হবে, তিনটা জিনিস হবে। একটা হচ্ছে গিয়ে যে আমরা আমাদের জিএসপি ফ্যাসিলিটি হারাবো ইউরোপ বাজারে, অথবা সেকেন্ড জিনিস যেটা হবে যে আমাদের পেটেন্ট যে বেনিফিটসগুলো আছে সেগুলা আমরা হারাবো। আর থার্ড হচ্ছে কি আমাদের যে লো কস্টিং আমাদের এই যে ফান্ডিং যেগুলো আসে হয়তো বা ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি এবং নানা সংস্থা থেকে, সেগুলোও কিন্তু আমরা আর কোয়ালিফাই করব না। তো আমাদের যদি জিএসপি ফেসিলিটি আমরা হারাই, আমরা কিন্তু এখানে আশঙ্কা আছে যে আমরা $10 বিলিয়ন মতো বিজনেস হারাতে পারি ইউরোপ বাজারে। কারণ আমাদের ওখানে যারা ইম্পোর্ট করেন ইউরোপ থেকে, তারা 12% তখন ডিউটি দিয়ে ইম্পোর্ট করতে হবে। এবং এর উপরেও আবার যেটা দেখছি যে আমরা ইউরোপে কিন্তু এখন ইন্ডিয়া কিন্তু ইউরোপে একটা ডিউটি বেনিফিট পেয়েছে। তো এটা কিন্তু একটা ডাবল জেপার্ডি আমাদের জন্য। আর সেকেন্ডলি পেটেন্টের যে বেনিফিটসটা সেটা যদি হারাই, সেটা শোনা যাচ্ছে যে আমরা আগে যে পেটেন্টের আমাদের চ্যালেঞ্জ ছিল না, এখন যদি পেটেন্টের এটা ইনকর্পোরেট করতে হয়, তাহলে কিন্তু আমাদের শোনা যাচ্ছে বাজারে যে 10 টাকার ওষুধ 100 টাকা দিয়েও খেতে হবে। তো এটা একটা বড় চ্যালেঞ্জ হবে, শুধু ফার্মা না, এবং অন্যান্য সব জিনিসই আমাদের পেটেন্টের ইস্যুটা আসবে। আর থার্ড হচ্ছে কি যে আমাদের কস্ট অফ ফান্ডস, যেটা লেন্ডিং, লো কস্ট লোন লেন্ডিং ফান্ডস ফ্রম এডিবি অ্যান্ড ওয়ার্ল্ড ব্যাংক, এগুলা আমরা আর পাবো না, এগুলা বেড়ে যাবে। তো আমাদের কিন্তু কস্ট অফ ইনফ্রাস্ট্রাকচারও বেড়ে যাবে, যেগুলো দিয়ে আমরা মেগা প্রজেক্টসগুলো করি সেটা হয়ে যাবে। তো আমার পার্সোনাল দৃষ্টিতে বা আমার পার্সোনাল মতামত, আমি বলবো যে আমাদের ডেফিনেটলি এখন ডেফারেলের জন্য অ্যাপ্লাই করা উচিত এলডিসি গ্র্যাজুয়েশন, কারণ আমরা এলডিসির জন্য প্রস্তুত না। এটা অবশ্য বিশেষজ্ঞরা, যারা অর্থনীতিবিদ বা বিশেষজ্ঞরা আছে, তারা ভালো বলতে পারবেন। কারণ আমাদের আসলে 17 বছরে যেটা হয়েছে যে আমরা কাগজে কলমে অনেক প্রজেক্টস করেছি, হয়তো বা ব্যাংক থেকে লোন নিয়েছি, কিন্তু ওই লোনগুলো কিন্তু আসলে এই জব ক্রিয়েশন, এমপ্লয়মেন্ট ক্রিয়েশন অথবা ট্রু ইনভেস্টমেন্টে হয়তো বা হয়নি। এটা হয়তো বা অনেক টাকা পাচারও হয়ে গিয়েছে। তো কতটুকু ট্রু ইম্প্যাক্ট হয়েছে সেটা দেখার বিষয়। বাট আমার কাছে মনে হয়েছে আমরা এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য এখন একদমই প্রিপেয়ার্ড না। সো এইটা একটা বড় জিনিস, আমাদের এক্সপার্টসরা এবং ইন্ডাস্ট্রি লিডার্সরা এটা কনসিডার করা উচিত, যে এটা আমাদের আসলে আমাদের একটা প্ল্যান করে, প্রোগ্রাম করে আমাদের হয়তো একটা এক্সটেনশনের জন্য রিকোয়েস্ট করা উচিত। ফোর্থ, আমি আরেকটা মেজর চ্যালেঞ্জ যদি বলি, যে আমাদের এক্সপোর্ট অথবা আমাদের আর্নিংয়ের একটা ডাইভার্সিফিকেশন করা উচিত, আমাদের বাস্কেটটা বড় করা উচিত। অ্যাজ আ নেশন আমরা কিন্তু দুইটা আর্নিংয়ের উপরে ফুললি হেভিলি ডিপেন্ডেন্ট, একটা হচ্ছে আরএমজি, আরেকটা হচ্ছে আমাদের রেমিটেন্স। এখন এই দোনোটাতেই কিন্তু আমাদের প্রচুর স্কোপ আছে গ্রোথের। যে আরএমজি কিন্তু আমাদের প্ল্যান ছিল যে 40-50 বিলিয়ন থেকে 100 বিলিয়নে নিয়ে যাওয়া, আমরা এই লো এন্ড থেকে মিড এন্ড হাই এন্ড প্রোডাক্টে যাওয়া, সেটাও কিন্তু আমরা দেখছি না।
আর রেমিটেন্সেও কিন্তু আপনাদের একই জিনিস দেখেন, আমরা কিন্তু বাইরে হয়তো বা খুব লো স্কিল ক্লিনার্স অথবা এরকম লো এন্ড যে জবগুলো সেগুলো করছি, সেটা তো আমরা 30 বিলিয়ন করছি, কিন্তু এখানে একটু ভোকেশনাল ট্রেনিং করলেই আমরা যদি হয়তো বা ক্লিনারের বদলে আমরা যদি নার্স অথবা ডক্টরস, ড্রাইভার্স অথবা প্লামার, ইলেকট্রিশিয়ান কনভার্ট করে ভোকেশনাল ট্রেনিং দিয়ে পাঠাতে পারি, এটাও খুব ইজিলি 30 বিলিয়ন থেকে 60 বা 90 বিলিয়নে কনভার্ট করা সম্ভব। তো এই দুটো জিনিসই কিন্তু আমাদের করতে হবে, এবং এছাড়াও আমাদের অন্য বাস্কেট রেডি করতে হবে, কারণ আলটিমেটলি এই রেমিটেন্স আর আরএমজির উপরে আর কতদিন ডিপেন্ডেন্ট থাকবো আমরা। আমাদের অন্য যে পলিসি করে আমাদের যে অন্য বাস্কেট, যেরকম আমাদের ফার্মা, আমাদের সিরামিক্স, আমাদের অ্যাগ্রো, আমাদের টেক অথবা আদার্স, লেদার্স, ফিশারিজ, এইসব ইন্ডাস্ট্রি আমাদের পলিসি করে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের এই এক্সপোর্ট ডাইভার্সিফাই করতে হবে, আমাদের আর্নিং ডাইভার্সিফাই করতে হবে। কারণ আরএমজি যদি বলি যে আরএমজি তো 40-45 ইয়ার্স ধরে আমরা করছি, তো আলটিমেটলি একটা দেশ কিন্তু চিপার লেবার নিয়ে এগিয়ে আসবে। তো একদিন আমরা আরএমজি কিন্তু বিজনেস হারাবো আনলেস আমরা নিজেদেরকে না করি। আর এদিকে আপনার আমরা আমাদের যেই রেমিটেন্স আর্নার্স যারা আছেন, এইটাও কিন্তু আলটিমেটলি আমরা এদেরকে বলি, এটা আমাদের একটা ডেমোক্রেট, আমরা রেমিটেন্স আর্নার বলি অথবা আমাদের গার্মেন্টস সেক্টরে যে চিপ লেবার বলি, আমরা বলি ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। কিন্তু আলটিমেটলি এখন দেখেন এই মানে গার্মেন্টস সেক্টরেও কিন্তু আমাদের বেতনটা আসলে বৃদ্ধি হতে সে 900 টাকা থেকে শুরু করে কিন্তু আমরা এখন 15-20 হাজার টাকা আমাদের ওয়ার্কাররা এখন মাস শেষে ওটি সহ বেতন নিয়ে যাচ্ছে। কিন্তু আমরা কিন্তু এখনো সেই বেসিক শার্টই আর বেসিক টি শার্ট, বেসিক প্যান্টই সিলিয়ে যাচ্ছি। তো আমাদের ওই স্কিলটা কিন্তু ম্যাচ করছে না, বেতন বাড়ছে কিন্তু স্কিলটা ম্যাচ করছে না। তো সেম জিনিস আপনি যদি রেমিটেন্সে দেখেন, যে রেমিটেন্সেও কিন্তু আমাদের যেটা হবে যে আমরা আমাদের ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে কিন্তু একটা ফিলসফিক্যাল চেঞ্জ এসেছে। সেটা হচ্ছে কি যে ওরা কিন্তু এখন আর একটু ইমিগ্রেশনের প্রতি একটু করা হয়ে যাচ্ছে। ওরা আর এটা দুটো কারণ আছে। সেটা হচ্ছে কি যে একটা হচ্ছে কি যে ওরা নিজেরা হোয়াইট মাইনরিটি হয়ে যাচ্ছে। ওরা নিজের দেশেই কিন্তু 30% হয়তো হোয়াইট মাইনরিটি। ওখানে নিউ ইয়র্কের মেয়র হচ্ছে গিয়ে মামদানি, আর এদিকে লন্ডনের মেয়র হয়ে যাচ্ছে সাদিক খান। তো এখন এটা একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে কি যে এআই এবং রোবোটিক্সের কারণে আপনি দেখবেন যে সেলফ ক্লিনিং টয়লেটস, ড্রাইভারলেস কার্স, তো এইসব কারণে কিন্তু এখন আর ওদের চাহিদা আস্তে আস্তে হয়তো, যদিও ওদের এজিং পপুলেশন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে, কিন্তু তারপরেও চাহিদা কিন্তু হয়তো আগের মতো থাকবে না। উইন্ডোটা খুব শর্ট বোথ আরএমজি এবং এই রেমিটেন্সের জন্য। আমাদের এইটা ক্যাপিটালাইজ করতে হবে, এটা ম্যাক্সিমাইজ করতে হবে আমাদের পলিসি দিয়ে গ্রো করে। এই 30-40 বিলিয়ন দোনটা সেক্টরে আর্নিংটাকে অবশ্যই 100 বিলিয়নে নিয়ে যেতে হবে, এবং আরও বাস্কেট আমাদের এক্সপ্যান্ড করতে হবে, কারণ এটা ছাড়া আসলে হবে না। তবে এটা আমাদের একটা মাথায় রাখতে হবে যে আমাদের যেটা বললাম যে আমাদের মানে স্কিলটা আমাদের ম্যাচ করতে হবে। আমি খুব ইন্টারেস্টিং একটা স্টাডি সেদিন পড়ছিলাম। সেটা হচ্ছে কি যে আমরা এলডিসির কথা, গ্র্যাজুয়েশনের কথা বলছি, এখানে একটা মিডল ইনকাম ট্র্যাপ বলে একটা কথা আছে। সেটা হচ্ছে কি এই স্টাডিতে বলা হলো যে আমাদের এশিয়ান টাইগার্স যারা ছিল, যে আপনার থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, এরা কিন্তু একসময় চিপ লেবার ছিল। চিপ লেবার থাকার কারণে কি হয়েছে, এখানে অনেক ইন্ডাস্ট্রি গ্রো হয়েছে, কিন্তু আলটিমেটলি ওদের থেকে কিন্তু চিপার লেবার অন্য দেশে ডেভেলপ করে গেল। তখন কিন্তু ইন্ডাস্ট্রি শিফট করে গেল, তো ওদের ইকোনমিগুলো স্ট্যাগনেট করে গেল, ওরা আর ওরকমভাবে গ্রো করলো না। কিন্তু সাউথ কোরিয়ার কেসটা কিন্তু খুব ভিন্ন। ওদের যদিও চিপ লেবার চিপ থাকলো না, কিন্তু ওরা স্কিলটা ম্যাচ করার কারণে ওরা কিন্তু এখনও দেখেন আর স্ট্যাগনেট করে ওরা গ্রোই করে যাচ্ছে। এবং এটার আরেকটা কারণ ওরা বলছে দুটা জিনিস। একটা হচ্ছে কি যে ওরা স্কিলটা ম্যাচ করেছে বেতন বৃদ্ধির সাথে, হিউম্যান স্কিলটা। এবং আরেকটা জিনিস ওরা করেছে, সেটা হচ্ছে ওরা ওয়ার্ল্ড ক্লাস ব্র্যান্ড ক্রিয়েট করেছে, যেরকম আপনার স্যামসাং অথবা কিয়া অথবা হিউন্ডাই, এলজি এবং নানা রকমের ব্র্যান্ড ক্রিয়েট করেছে, যে ওরা নিজস্ব একটা ডিমান্ড ক্রিয়েট করে ফেলেছে। সো এই দুইটা কারণে এটা খুব ইন্টারেস্টিং স্টাডি, যে আলটিমেটলি যদি একটা নেশন একটা ডেভেলপিং কান্ট্রি থেকে মিডল ইনকাম কান্ট্রিতে যেতে হয়, তো তার কিন্তু বেতন বৃদ্ধির সাথে তার কিন্তু স্কিলটাও ম্যাচ করতে হবে, যাতে সে স্ট্যাগনেট করে না যায়, সে যেন কন্টিনিউ গ্রো করতে থাকে। তো এটা আমাদের খেয়াল করতে হবে। আর ফাইনালি লাস্ট চ্যালেঞ্জ আমি এখন ফিফথ মেজর চ্যালেঞ্জ আমি যেটা বলবো, সেটা হচ্ছে যে আমাদের ইউএসএ মার্কেট ডিপেন্ডেন্সি কমাতে হবে। কারণ ইউএসএ আমাদের জন্য একটা ইম্পর্টেন্ট মার্কেট, কিন্তু ইউএসএতে আমরা যেটা দেখছি যে কন্টিনিউয়াস ট্রাম্প ট্যারিফস এবং কন্টিনিউয়াস ওয়ার্স,
এর কারণে যে একটা ভলাটাইল সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে, এটা আমাদের ব্যবসায়ীদেরকে আসলে কোনোভাবেই বিশালভাবে ক্ষতিগ্রস্ত করছে। তো আলটিমেটলি আমাদের মানে ইউএস ডিপেন্ডেন্সি হয়তো একটু কমাতেই হবে এবং অল্টারনেটিভ মার্কেট খুঁজতে হবে। আই নো ইটস ভেরি টাফ সিচুয়েশন, ইউএস ইজ এ বিগ মার্কেট, এটা রিপ্লেস করা রাতারাতি সম্ভব না, বাট আমাদের নতুন মার্কেট ডেভেলপ করতে হবে, নতুন মার্কেট পেনিট্রেট করতে হবে। তো মোটা দাগে এগুলোই ছিল আসলে আমাদের আমি যে 4-5টা যেগুলো বললাম, যে আমাদের স্টেবিলিটি, আমাদের এনার্জি ক্রাইসিস, আমাদের এলডিসি গ্র্যাজুয়েশন, আমাদের যে আর্নিংয়ের যে বাস্কেটটা একটু বাড়ানো এবং আমাদের ইউএস ডিপেন্ডেন্সি কমানো। তো সলিউশন কি? সলিউশন হচ্ছে কি, অবশ্যই আমি বলবো প্রথমত আমি বলবো আমাদের হিউম্যান ক্যাপিটাল স্কিল ডেভেলপমেন্ট। এটা না হলে আসলে আমাদের কিছুই হবে না, এটা আমাদের করতেই হবে, এটা করতেই হবে। এবং এটা না হলে আমরা অটোমেশনও করতে পারবো না, কারণ আমরা যদি এটা ছাড়া অটোমেটেড মেশিনস নিয়ে আসি, সেটা চালানোর জন্য আমাদের ওই স্কিল এখন আসলে নাই। তো আমাদের হিউম্যান আপস্কিলিং করতে হবে, আমাদের অটোমেশন করতে হবে, এবং আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কি, যে আমাদের এখন স্ট্রং একটা পলিসি প্ল্যানিং নিয়ে আগাতে হবে। আমি যেটা মনে করি যে আমাদের যারা রাজনীতিবিদ, অর্থনীতিবিদ, ব্যবসায়ীরা, শিল্পপতিরা, ব্যুরোক্রেটসরা বসে একটা কনসেনসাস ক্রিয়েট করে একটা দীর্ঘমেয়াদী প্ল্যান নিয়ে আগাতে হবে, যাতে আমরা একটা সুন্দর এবং শক্তিশালী বাংলাদেশ করতে পারি। তো এটা অবশ্যই সম্ভব আমি মনে করি, কিন্তু এটার জন্য দুটো জিনিস দরকার, সেটা হচ্ছে কি আমাদের সদিচ্ছা দরকার এবং আমাদের একতা দরকার। কারণ আসলে যদি ইন্ডিভিজুয়ালি একজন শিল্পপতি হিসেবে বলি, আমার ইম্প্যাক্ট হচ্ছে গিয়ে 4,000 ওয়ার্কার অথবা 4,000 ফ্যামিলি, এর বেশি কিন্তু আমি ইম্প্যাক্ট করতে পারছি না। কিন্তু ন্যাশনাল স্কেলে যদি আপনি ইম্প্যাক্ট করতে হন, তাহলে একমাত্র আমাদের মানে শক্ত এবং লং টার্ম ভিশনারি প্ল্যানিং এবং পলিসি দিয়েই আমরা এই ইম্প্যাক্টটা করতে পারবো। তো আমরা আসলে এই সরকারের কাছে এটাই আশা প্রত্যাশা আমাদের, যে আমরা যেন একটা লং টার্ম, একটা দীর্ঘমেয়াদী, সুন্দর এবং শক্তিশালী একটা প্ল্যান নিয়ে আমরা এই দেশকে সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে পারি।